ভৌতিক ঘটনা। এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভৌতিক ঘটনার 14 নম্বর এপিসোডে। আমি সোমনাথ আছি আপনাদের সাথে। সাউন্ডে সুমন আর গ্রাফিক্স এবং এডিটিংয়ে রয়েছেন সোম। আজকে আপনারা শুনতে চলেছেন ফানেলের প্রেত। আপনারা আমাদের গল্প এখন শুনতে পারবেন এক্সক্লুসিভলি স্পটিফাই পডকাস্টে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে লিঙ্ক সংগ্রহ করতে পারেন। তো আর বেশি দেরি না করে আমরা আজকের গল্পটি শুরু করছি। মিস্টার জেমস আমার দীর্ঘদিনের বন্ধু। প্যারিস শহরের কোনো এক রাস্তার ধারে বাড়ি কিনে সে বাস করছে। বোধহয় রাস্তা হওয়ার আগেই বাড়িটি তৈরি হয়েছিল, ফলে বাড়িটির অবস্থাও তেমন বলার মতো ছিল না। চকচকে দামি পাথরগুলোকে পুরো শ্যাওলায় ঢেকে ফেলেছিল। দেয়ালগুলো রং হারিয়ে পাঁজরা বের করে দাঁড়িয়েছিল। বাইরে থেকে দেখলে বাড়িটাকে বেশ ছোটোখাটোই মনে হয়। সামনের দিকে 5টা জানালা, একতলা বাড়ি। তবে আসল রহস্যটা বোঝা যায় বাড়ির ভেতরে ঢুকলে। লম্বা লন ক্রমাগত বড় হতে হতে বাড়ির পিছন দিকে সাপের মতো এগিয়ে গেছে, গিয়ে থেমেছে দক্ষিণ দিকের একটি ঘরে। এই ঘরটাই জেমসের লাইব্রেরি। সেটাকে লাইব্রেরি বলবো কি না পুরনো ভূতের জিনিসের মিউজিয়াম বলবো, তা আমি আজও ঠিক করতে পারিনি। ওইটাই জেমসের নেশা। নানা দেশের যত কুখ্যাত জরাজীর্ণ বই ও ঐতিহাসিক সব নিদর্শন খুঁজে খুঁজে সে ওই ঘরেই জমা করত। গোটা জীবনে সিংহভাগটাই ওইসব সংগ্রহ ও তার রক্ষণাবেক্ষণে কাটিয়ে দিয়েছে। কি নেই সেখানে? অবশ্য এই কালেকশানের কিছু জিনিস সত্যিই দেখবার মতো। পৃথিবীর যাবতীয় সভ্যতা যেন এই ঘরে সহাবস্থান। ঘরটার প্রতি আমারও বেশ কৌতূহল ছিল, কিন্তু কেন জানি না জেমস তার ইংরেজি বন্ধুদের সেই ঘর দেখাতে চাইতো না। লোকের মুখে জানতে পেরেছিলাম ওই ঘরে কিছু অলৌকিক জিনিসও আছে। আমি কিন্তু এসবে কান দেইনি। যেভাবে জেমস ভূতের জিনিস খুঁজে বেড়ায় আর চরম গোপনীয়তার সাথে তাদের রক্ষণাবেক্ষণ করে, তাতে এরকম একটা বদনাম যে ঘটবে তাতে আশ্চর্য কি। জেমস যে ইংল্যান্ডে আছে সেই খবরটা আমি আগেই পেয়েছিলাম। তা সত্ত্বেও তার সাথে দেখা হলো তার অন্য কারণও আছে। ব্রিটিশ ইতিহাস নিয়ে কিছুদিন নাড়াচাড়া করছিলাম। আমি আর জেমস সেই সময় ব্যাবিলিয়ানের পুঁথি নিয়ে মেতেছিলাম। ফলে ব্রিটিশ মিউজিয়ামে দুজনেরই মাথা ঠুকাঠুকি হয়ে গেল। যথারীতি দুজনে পুরনো কথা আলোচনায় মশগুল হয়ে পড়লাম। বন্ধুত্বের আবেগে আমিও তাকে কথা দিয়ে ফেললাম, এরপর যদি কখনো প্যারিস আসি তাহলে তার বাড়িতেই আমি অতিথি হিসেবে থাকব। তার মাঝখানে একটা সুযোগে এসে গেল। আমি অবশ্য প্রথমে জানাইনি তাকে। নাম না জানা একটা কটেজে উঠেছিলাম। পরে খবরটা কোথা থেকে তার কানে পৌঁছালো জানি না, আমাকে একরকম জোর করেই নিয়ে গেল তার বাড়িতে। এ বাড়িতে কিন্তু অতিথিদের বসবার জন্যই শুধু জায়গা আছে। হাসতে হাসতে ঘরের এক কোণে একটা সোফা দেখিয়ে জেমস বলল, দেখো ওতেই কোনো রকমের জায়গা করে নিতে পারো কি না। সেই সংগ্রহশালাতে গিয়ে বসেছি আমরা। এই মুহূর্তে ঘরময়
একটা গন্ধ খেলা করছে। সেটা আমার বেশ চেনা। পুরনো বইয়ের খাঁজে নাক রাখলে এরকমই একটা গন্ধ পাওয়া যায়। এই ঘরে বইয়ের সংখ্যা এত বেশি যে বই খুলে নাক রাখতে হয় না, বাইরে থেকেই পাওয়া যায়। সেটা প্রাণ ভরে নিতে নিতে বললাম যে আমাদের মতো বই পাগলদের কাছে এর থেকে ভালো পরিবেশ আর হয় না। চারপাশে তাকাতে তাকাতে বললাম, এই সব বই তো আর কোথাও পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, কি বলো? পাওয়া যাবে কি না জানি না, তবে এসবের দাম প্রচুর। কথাটা বলে সে একটু হাসল, তারপর হাত কচলাতে কচলাতে বলল, কয়েক লক্ষ টাকা বেরিয়ে গেছে বই কিনতে। শুধু কি বই, যত প্রাচীন অস্ত্র, ছবি, সবগুলোর পিছনে কয়েক শতকের প্রাচীন ইতিহাস। কথাগুলো বলে সে উঠে পড়ল। পাশেই ফায়ারপ্লেস থেকে পোড়া কাঠের আওয়াজ আসছে। তার ঠিক উল্টো দিকে বসে আছি আমরা। মাথার ওপরে সিলিং থেকে বাতিদানিটা ঝুলছে। তার আলোটা আমাদের ঘিরে একটা সোনালি বৃত্ত রচনা করেছে। ঘরের একদিকে আলনার কাছে বেশ কিছু জিনিস স্তূপাকৃতভাবে রাখা আছে। প্রথমে একটা আধ পাকানো পুরনো কাগজ, কিছু যেন লেখা আছে তাতে। তার ধারে কাছে কয়েকটা পাথরের টুকরো। হঠাৎ এসবের মধ্যে একটা জিনিস চোখে আটকে গেল। একটা বেশ বড়সড় ফানেল। বড় টিনের ড্রামে জল ভরতে যেমন ফানেল ব্যবহার হয়, অনেকটা সেই রকম। বাইরে থেকে দেখে মনে হয় যেন কালো কাঠের তৈরি। তার মাঝে কয়েকটা আঁচড়ের দাগ। এই জিনিসটা তো বেশ, এর পেছনেও কি কোনো ইতিহাস আছে নাকি? আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে জেমস। একটু মাথা দুলিয়ে বলল, সেইটা আমি জানতে পারিনি এখনো, অথচ জানার জন্য সব চেষ্টাই করে ফেলেছি। তারপর কি যেন ভেবে আলনা খুলে সেটা হাতে তুলে নিয়ে বলল, এ ব্যাপারটা তুমি একটু দেখো তো, এর ইতিহাসটা উদ্ধার করতে পারো কি না। আমি ফানেলটা নিয়ে দেখলাম। বাইরে থেকে যেটা কালো কাঠ মনে হচ্ছিল, সেটা আসলে চামড়া। হ্যাঁ, যে চামড়ায় জুতো আমরা পরি, সেই চামড়া। তবে কয়েক শতাব্দী অতিক্রম করে সেই চামড়া কাঠের মতো শক্ত হয়ে গেছে। ফানেলটা বেশ বড়। নিচে একটা আঙুল চেপে জল ঢাললে সম্ভবত 1 লিটার জল ধরে তাতে। ওপরের দিকটা বেশ চওড়া এবং নিচের দিকটা আশ্চর্য রকম সূচালো। কি মনে হচ্ছে? যতদূর মনে হচ্ছে মধ্য শতাব্দীর সুরাখানার সম্পত্তি। সেকালে এরকম বড় ফানেল দিয়ে বড় মদের বাক্স ভর্তি করা হতো। এটাও তেমনই মনে হচ্ছে। ভালো করে খেয়াল করলাম জেমসের চোখের মণিতে 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ খেলে গেল। পর মুহূর্তেই সেটা ঢাকা দিয়ে সে বলল, সময়টা প্রায় ঠিকই বলেছ, 1700 শতাব্দী। কিছু একটা ভর্তি করা হতো ওটা দিয়ে। এখানটা দেখো তো, এই তলার দিকটা অদ্ভুত কিছু চোখে পড়ছে। ফানেলটা উল্টে নিয়ে আলোর কাছে তুলে ধরলাম। সোজালো প্রান্তটা থেকে 5 ইঞ্চি উপরে কয়েকটা চেরা দাগ, যেন কেউ ছুরি দিয়ে আঁচড় কেটেছে সেখানে। ঘন কালো ফানেলের একমাত্র সেই জায়গাটায় খানিকটা রং উঠে গেছে।
ফানেলের গলার কাছটা কেউ কাটতে চেয়েছিল। ভালো করে দেখো, কাটতে চেয়েছিল মনে হচ্ছে কি? আমি আরও ভালো করে লক্ষ্য করলাম, দাগগুলো ঠিক সমান্তরাল নয়, যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে টেনে ছিঁড়ে ফেলতে চেয়েছে কেউ। তবে অস্ত্রটা যাই হোক না কেন, এত শক্ত চামড়ায় এভাবে দাগ করা কোনো দুর্বল হাতের কাজ নয়। তোমার কি মনে হয়? জেমস হাসল। তার মুখ দেখে মনে হলো কিছু যেন আমার থেকে চেপে যাচ্ছে সে। সেই হাসিটাকে মুখ থেকে না সরেই বলল, ড্রিম সাইকোলজি সম্পর্কে জানো কিছু? আমি অবাক হলাম। ড্রিম সাইকোলজি? বাবা, সেরকম কোনো সাইকোলজি আছে কি না? ড্রিম সাইকোলজি তো এক ধরনের বিজ্ঞান, পয়সা কামানোর বিজ্ঞান। তা বলতে পারো। মানুষ কেন স্বপ্ন দেখে তা মানুষ কিন্তু আজও ভেদ করতে পারেনি। আমি বুঝলাম তার সাথে এই ব্যাপারে আর তর্ক করে লাভ নেই। জিজ্ঞেস করলাম, হ্যাঁ সে না হলে হলো, তবে এই ফানেলটার সাথে স্বপ্নের কি সম্পর্ক সেটা তো বুঝতে পারছি না। জেমস এবার আমার দিকে এগিয়ে এসে চেয়ারে বসে পড়ল। পাশে পোড়া কাঠের খটখট আওয়াজ হচ্ছে। দেখলাম জেমসের মুখ থেকে আতঙ্ক ঝরে পড়ছে। কোন ভয়ানক ইতিহাস লুকিয়ে আছে ওই কালো বিশ্রী ফানেলটার গায়ে? তারপরে জেমস বলতে লাগলো, তোমাকে যতটা এই ফানেলটার ব্যাপারে বলেছি তা আমি জেনেছি একটা স্বপ্ন থেকে। স্বপ্ন? আমি হেসে উঠলাম। ব্যাপারটাকে অবৈজ্ঞানিক বলে উড়িয়ে দিতে পারো, কিন্তু আমি নিজে বহুবার অনুভব করেছি সৃষ্টির এই অবর্ণনীয় শক্তিকে। হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার হাতে থাকা ফানেলটার দিকে তাকিয়ে জেমস বলে উঠল, ওইটা নিয়েও স্বপ্ন দেখেছি। তা কি দেখলেন? দেখলাম বলেই থেমে গেল জেমস। একটা শয়তানি হাসি খেলে গেল ওর মুখে, যেন আমাকে চ্যালেঞ্জ করতে চায়। এইভাবে বলল, দাঁড়াও দাঁড়াও, আমি বলবো না, তুমি নিজেই দেখে নিও আজ রাতে। আচমকা প্রস্তাবটা এসে পড়ায় আমি কেমন যেন থতমত খেয়ে গেলাম। সামলে নিয়ে বললাম, দূর, এসব আগে করিনি আমি। তাতে কি, তুমি তো এসবে বিশ্বাস করো না। তোমারও একটা অভিজ্ঞতা হবে, তারপর দুজনেই কাজ করতে পারবো একসাথে। ব্যাপারটা আমার মনে ধরল। আমার মুখ দেখে জেমস বলল, আজ রাতে ওই সোফাটায় বসে পড়ো তুমি, পাশে থাকবে ওই ফানেলটা। রাত 10টা বাজতে জেমস ঘর থেকে বেরিয়ে গেল। ফায়ার প্লেসের কাছে সোফাটার ওপর আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম। মাথার কাছে রাখলাম সেই ফানেলটা। সেটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সেদিন স্বপ্নের ঘরে যা দেখেছিলাম তার বর্ণনা যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। সেরকম ভয়াবহ আর হাড় হিম করা স্বপ্ন আমি আগে দেখিনি কখনো। যাকে ঘুমের ঘরে কখন স্বপ্নটা দেখেছিলাম বুঝতে পারিনি। একটা বেশ বড় সড়ো ঘর, দেওয়ালগুলো পাথরের, চারপাশে দেওয়াল উপরের দিকে বেঁকে গিয়ে একটা চূড়ার সৃষ্টি করেছে। একবার দেখেই বোঝা যায় একটা প্রাসাদের ভিতর ঘরটা। কিছু দূরেই একটা পাথরের বেদি করা আছে, তার উপর রাখা আছে একটা অদ্ভুত দর্শন যন্ত্র। সেটা যে কী কাজে লাগে তা পরে জেনেছিলাম। পিছন থেকে 3টে লোক বেদিটার দিকে এগিয়ে এলো।
তাদের সারা শরীর কালো চাদরে ঢাকা, এমনকি মাথা থেকেও ঘোমটার মতো ঝুলছে। ছায়ায় ঢাকা মুখগুলো প্রায় দেখাই যায় না। ঘরের বাঁ দিকে সাদা কাপড় পরা আরও দুজনকে দেখা গেল, তাদের হাতে কিছু কাগজ। আমার ডান দিকে লম্বা চেহারার একজন মহিলা দাঁড়িয়ে আছে, আশ্চর্য রকম নীল চোখের মণি। ওরকম নীল রং শুধুমাত্র শিশুদের থাকে। মুখটা ফ্যাকাশে কিন্তু শান্ত, শক্ত চোয়াল আর দুটো চোখে নৃশংসতা ফুটে ওঠে। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একজন পুরোহিত। সে থেকে থেকে ফিসফিস করে কিছু বলছে তার কানে। মাঝে মধ্যে তার চোখের সামনে তুলে ধরছে একটা ক্রস। সেই ক্রসের মধ্যে থেকে মহিলাটি তাকালো সেই কালো কাপড় পরা লোকগুলোর দিকে। কিছুর জন্য যেন অপেক্ষা করছে সে। স্বপ্নের গভীরেও যেন আমার কৌতূহলটা আরও বেড়ে উঠেছে। তিনজন লোক যেন হঠাৎ কিছু বলে উঠল। আমি তার একটা শব্দও বুঝতে পারলাম না। শুধু এটুকু বুঝতে পারলাম মাঝখানে লোকটা কিছু বলছে। কথাটা বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। সাথে সাথে ভারী চেহারা দুটো লোক ধীর পায়ে ঘরে ঢুকলো। সেই যন্ত্রটার কাছে গিয়ে দাঁড়ালো তারা। এবার আমি ভালো করে লক্ষ্য করলাম যন্ত্রটাকে। আমার জীবনকালের মধ্যে সেরকম যন্ত্র আমি দেখিনি। অনেকটা আমাদের শোবার ঘরের বিছানার মতো দেখতে, শুধু পার্থক্য হলো এর চারপাশে চারটে হাত করা চেন দিয়ে বাঁধা আছে। এই ধরনের একটা বিছানা দিয়ে এখন যে কি হবে সেটাই আমি বুঝতে পারছিলাম না। হঠাৎ কানে এলো একটা ভারী পায়ের শব্দ। আমি সচকিত হয়ে উঠলাম। পায়ের মালিক ধীরে ধীরে ঘরের কাছে এসে দাঁড়ালো। এরও সারা শরীর কালো চাদরে ঢাকা, কিন্তু এই লোকটা আগের লোকগুলোর মতো নয়। লক্ষ্য করলাম লোকটার হাতে একটা লাল নলের কুণ্ডলি জড়ানো আছে। তারপরে মহিলাটি কি যেন খুঁজতে লাগলো। তার হাবে ভাবে কোনো পরিবর্তন আসেনি। পুরোহিত কিন্তু কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। কপালে কয়েক বিন্দু ঘাম জমেছে। হাত দুটোকে উপরে তুলে ক্রমাগত মন্ত্রোচ্চারণ করে চলেছে সে। কালো কাপড় পরা লোকটা এবার এগিয়ে এলো। হাতের নলের এক প্রান্ত দিয়ে বেঁধে ফেলল মহিলার হাত দুটো। মহিলা কোনো বাধা দিল না। এরপর পুলিশ যেভাবে চোরকে নিয়ে যায় সেইভাবে তাকে নিয়ে যাওয়া হলো বিছানাটার কাছে। তাকে শুইয়ে দিয়ে বেঁধে দেওয়া হলো তার হাত ও পা। মনে হলো মহিলা মুখে কিছু বিড়বিড় করছে। ভালো করে শুনেও তার মানে বুঝতে পারলাম না আমি। কি হতে চলেছে তার খানিকটা আমি আন্দাজ করতে পেরেছিলাম। দু হাতে দু বালতি জল নিয়ে ঘরে ঢুকলো একটা লোক। তাকে দেখেই একটু একটু করে পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে গেল পুরোহিত। বালতিগুলো আকারে বেশ বড়, অন্তত 10 লিটার জল ধরে তাতে। সেগুলোকে মাটিতে রেখে নলের এক প্রান্ত মাটিতে ডুবিয়ে দিল। লোকটা হঠাৎ করে খেয়াল করলাম আরও একটা কালো রঙের জিনিস ধরা আছে তার হাতে। বুঝলাম জিনিসটা আমার চেনা। একটু আগেই দেখেছি সেটাকে, একটা ফানেল। হ্যাঁ, সেই বড় চামড়ার ফানেলটা। কালো কাপড় পরা লোকটা সেটাকে হাতে তুলে নিয়ে মহিলাটির মুখে ঢুকিয়ে দিলেন। ফানেলের সরু দিকটা নল বেয়ে একটু একটু করে জল উঠে আসতে লাগলো তার মুখে। এবার মহিলা ধীরে ধীরে অবাধ্যের মতো মাথা নাড়ছে। গভীর ঘুমের ভিতরেও আমার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। তারপর দেখলাম সেই লোকগুলো আমার দিকে এগিয়ে আসছে।
ভয়ে ঘুমটা ভেঙে গেল। আতঙ্কে এখনও পা কাঁপছে আমার। দু হাতে মাথা চেপে ধরলাম। গলা দিয়ে শব্দও বের হচ্ছে না। মনে হলো এই অন্ধকারের মধ্যে কিছু যেন এগিয়ে আসছে আমার দিকে। তো এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।